নমস্কার সবাইকে। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের সামনে, তো তার বিষয়টা আপনাদের দেখাই যে জনৈক একজন সিনিয়র সাংবাদিক উনি শাহাদাত হোসেন খান, উনি মোটামুটি আমার বক্তব্য কে নিয়ে উনি একটু খুব কড়া বক্তব্যই দিয়েছেন, বক্তব্যই করেছেন। সে বিষয়গুলো আপনাদের একটু দেখাই যে বিষয়টা কি। বিষয়টা হলো উনি একটু বলেছেন, আপনাদের একটু পড়িয়ে শোনানোর পরে তারপর আমার বক্তব্যগুলো আমি আপনাদের দেখাই। এই হচ্ছে ওনার বক্তব্যটা হলো, দেখেন আমি আপনার দেখাই। প্রথমে হলো এই যে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের কথার জবাব না দিয়ে পারলাম না। সম্প্রতি তিনি আক্ষেপ করে বলেছেন বাংলাদেশে হিন্দু রাজাকার হয়নি, কোনো আলবদর হয়নি, কোনো আলসামস হয়নি, রাজাকার হয়েছে মুসলমানরা। দাদা গোবিন্দ প্রামাণিক 100% সত্যি কথা বলেছেন, তবে ক্রেডিট নেওয়ার কিছু নেই। চিত্রটা যদি বিপরীত হতো তাহলে কি হতো? এদেশের হিন্দুরা মুসলিম দেশ পাকিস্তান বাংলাদেশ হওয়ার কোনো হিন্দু রাজা হলো ওনার মূল বক্তব্য। আপনার ওই শব্দের জন্য মনে হয় শুনতে পারেন, আপনি আরেকবার একটু দেখাই। বলছে যদি বাংলাদেশ হয় কোনো হিন্দু রাজাকার হয়নি, কিন্তু ভারত ভেঙে বাংলাদেশে জন্ম হলে হিন্দুরা স্বাধীনতার পক্ষে থাকতো? কখনোই নয়। তখন ভারতের অখণ্ডতা রক্ষায় হিন্দুরা রাজাকার আলবদর আলসামস হতো এবং কাশ্মীরি মুসলমানদের মতো বঙ্গীয় মুসলমানরা আজাদির জন্য লড়াই করতো। এই হচ্ছে ওনার বক্তব্যটা। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটাকে সেই বিষয়গুলো নিয়ে বক্তব্যটা হলো, দেখেন আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের যা কিছু আমরা করতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা, যে বাংলাদেশের যতগুলো হিন্দু বাড়ি লুট হয়েছে, কোনো মুসলিমের বাড়ি লুট হয়নি, কোনো মুসলিমকে এই দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে যায়নি। আমরা দেখেছি লুঙ্গি খুলে চেক করে যে সেটা হিন্দু না মুসলমান, এইগুলো দেখে তারপরে হত্যাকাণ্ড হয়েছে। চট্টগ্রাম সহ বহু এলাকায় বহু হিন্দু নামাজ পড়ে নিজেকে মুসলিম নাম গ্রহণ করে তারপরে তাকে রেহাই পেতে হয়েছে। এবং আমার এলাকায় আমরা দেখেছি একজন হিন্দু পরিবার, সে ভারতে যেতে পারে নাই, তাকে কনভার্ট হয়ে এখনো, অবশ্য তার ফ্যামিলির কিছু অংশ কনভার্ট হয়ে এখনো তারা হয়ে আছে, যেহেতু ওই সময় কনভার্ট করছে, গরু খাওয়াইছে, নানানভাবেই করছে আর কি। বহুজন ঘটনা, এমনকি কবি নির্মলেন্দু গুণ তার এসে লিখছে, তিনি যখন মুক্তিযুদ্ধে যাবে তখনও নিজেকে মুসলিম প্রমাণ করার জন্য উনি দাড়ি রাখছে, যে দাড়ি হলো সর্বশেষ উনি রেখে দিয়েছিল আর কি। টুপি পড়ছে, দাড়ি পড়ছে, এই জিনিসগুলো যাতে হিন্দু পরিচয়টা না পায়। কারণটা হলো পাকিস্তানিদের মূল টার্গেট ছিল হিন্দুদের, এবং প্রত্যেকটি জায়গায় হিন্দুদের বেছে বেছে হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান, হিন্দু বাড়িঘর লুট, হিন্দুদের হত্যা, শাখারি বাজার বদ্ধভূমি, রায়ের বাজার বদ্ধভূমি, এই সমস্ত হিন্দু প্রধান এলাকাগুলো, এবং বেছে বেছে যারা রাজাকার আলবদর তারা বরং পথ দেখিয়ে দিয়েছে যে এইসব বিষয়গুলো। তো এখন ওনার বক্তব্যের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে উনি বলতে চায় যে যেহেতু ভারত পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গেছে, অতএব স্বাভাবিকভাবে মুসলিমরা রাজাকার আলবদর আলসামস হয়েছে, এতে অস্বাভাবিকের কিছু নাই। এখন উনি হতেই পারেন, কারণ আজকে রাজাকার আলবদর আলসাম যারা, তারা তো তাদেরই কোনো না কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলোর মধ্যেই তারা আছে। তো যে কারণে তার একটু কষ্ট লাগতে পারে, তো সে কষ্ট লাগা স্বাভাবিক, এটা কিন্তু আমি অস্বাভাবিক কিছু বলি নাই। তো এখন হচ্ছে উনি বলতে চাচ্ছে যদি ভারত ভেঙে বাংলাদেশ হতো তাহলে কিন্তু একই ঘটনা ঘটতো, এখানে হিন্দুরা রাজাকার হতো, আলবদর হতো, আলসাম হতো। এখন যদি আমরা প্রেক্ষাপট ধরি, ভারত ভেঙে বাংলাদেশ হয় নাই, পাকিস্তান তো হয়েছে। তো যখন পাকিস্তান হয়েছে তখন কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দুরা আর পাকিস্তানের হিন্দুরা খুব একটা স্বস্তি বোধ করে নাই। আমরা কিন্তু তখন রাজাকার হই নাই, এবং তখন আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ ঠাকুর দাদারা, তারা কিন্তু আলবদর হয় নাই, আলসামস হয় নাই, কোনো কিছু হয় নাই। বরং যে কাজটা হয়েছে 1964 সালে, যে কাজটা হয়েছে 1946 সালে, যে কাজটা হয়েছে 1947 সালের, এই ঘটনাগুলোতে একটু না জানালে না হয় না, আমাদের তো একটু জানানো দরকার প্রত্যেকেরই। আপনারা গ্রেট ক্যালকাটা কিলিং এর নাম শুনেছেন, নোয়াখালী কিলিং এর নাম শুনেছেন, এই কাহিনীগুলো তো আপনারা শুনেছেন। তো সেই কাহিনীগুলো আগে প্রথমে একটু বর্ণনা করি, তারপরে আপনাদের এই রাজাকার সম্পর্কেও আমরা বলতে চাই। আমাদের যখন আমি পোস্ট করি তখন বেশ কিছু ভদ্রলোক বলছে যে হিন্দুদের মধ্যেও রাজাকার আছে আর কি। তো হিন্দুদের রাজাকার আছে, সেই জিনিস আছে, সেই বিষয়টাই আগে বলে নিই। হিন্দুদের মধ্যে রাজাকার আছে, তো যথারীতি রাজাকারের একটা তালিকা যখন সরকার করলো, আপনাদের আমরা দেখাই যে রাজাকার তালিকার মধ্যে কিছু হিন্দু লোকের নাম আসছে। বরিশালের আমরা দেখছি যে এক কমিউনিস্ট পার্টির নেত্রীর বাবার নাম আসছে। তো এইখানে দেখেন রাজাকারের তালিকায় ট্রাইব্যুনালের কৌশলী গোলাম আরিফ টিপু, ট্রাইব্যুনাল বলতে গেলে যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনাল,
সেই রাজাকারের তালিকায় ট্রাইব্যুনালের কৌশলী মোহাম্মদ গোলাম আরিফ টিপু। তার মানে হচ্ছে যাদেরকে এই তালিকায় রয়ে গেছে, এবং এই তালিকা করাতে দেখেন প্রথম আলোর নিউজ আছে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ, মানে বহু মুক্তিযোদ্ধারা যারা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদের নাম ওই রাজাকারের তালিকার মধ্যে মানে তালিকা করে ফেলছে। মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ, প্রথম আলোর রিপোর্ট। ঢাকা টাইমসে অবশ্য বলছে দেখেন যে তাদের নামও রাজাকারের তালিকায়, এখানে দেখেন বলছে তাদের নামও রাজাকারের তালিকায়, তাদের বলতে গেলে যারা মুক্তিযোদ্ধার ভাতা নেয় পিছের দিকে। তারপরে এইখানে আরো যে এইটা আছে আপনার দেখাই, সেটা হচ্ছে পরবর্তীকালে অবশ্য এই বিভিন্ন সমালোচনার ক্ষেত্রে রাজাকারের তালিকা স্থগিত, রাজাকারের তালিকাটা পরবর্তীকালে স্থগিত করেছে। কেন স্থগিত করেছে? কারণ আওয়ামী লীগের ক্ষমতাসীন যারা আওয়ামী লীগ আজকে অনেক এমপি, অনেক মন্ত্রী, সাবেক, এদের নামও এই রাজাকারের তালিকার মধ্যে ঢুকে গেছে। সেই ঢুকে দেওয়ার জন্য এইখানে বলছে হচ্ছে যে সেই ওই রাজাকারের তালিকা প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপু, বরিশালের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী, মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তার বাবা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর স্ত্রী ভাতাপ্রাপ্ত উষারানী চক্রবর্তী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রয়াত বিল্লাল দত্ত, বঙ্গবন্ধুর সহপাঠী বরগুনার মহলুম মোহাম্মদ মুজিবুল হকের নাম ছাড়াও অনেক ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম আসা বিভিন্ন মহল ক্ষোভের সৃষ্টি হয়। এবং শুধু তাই না, যারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে সেই সমস্ত লোকদের মধ্যে রাজাকারের তালিকার মধ্যে দেওয়া আছে। পরবর্তীকালে সেই রাজাকারের তালিকাটা নাই। তো যারা হিন্দুদের নামের তালিকা দেখে বলছে যে হিন্দুরাও রাজাকার ছিল, সেই তালিকাটা তো বুঝতেই পারতেছেন কি অবস্থাটা। সেখানে রাজাকার তালিকার মধ্যে আছে হলো ওই যে এটার নাম কি নাম, আমাদের কমিউনিস্ট পার্টির নেত্রী বরিশালের, তো তার নামও আছে। আর আবার কিছু রাজাকারের নাম আছে, হিন্দুদের তার নাম আছে, হিন্দু ধর্ম 92 জনের নাম আছে এই তালিকায়। এর মধ্যে যুদ্ধাহত, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্যের নামও যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধী হিসেবে। মুক্তিযুদ্ধের শহীদ তাদের নামও, যেগুলো মুক্তিযুদ্ধ করতে যে মারা গেছে তাদের নাম হলেও রাজাকারের তালিকার মধ্যে ঢুকাই দিয়েছে আর কি বর্তমান সরকার। তো এখন এই হলো বিষয়টা। এবং কেন এইটা কারা করছে? কারণ হলো বহু মানুষ এখন এই যে মুক্তিযুদ্ধের ভাতা টাতা নেয়, তারা দেখছে এইটা একটা বিতর্কিত না করলে পরে আমরা একটা ঝামেলার মধ্যে পাবো। তো সেই কারণে এটা করছে। তো যাই হোক, মানে যারা খুব মানে ই করতে চাচ্ছিলেন যে মানে হিন্দুরাও রাজাকার আছে মানে বলে, মানে অনেকে খুব আনন্দ বোধ করছে। এর মধ্যে এক পিনাক ভটভট বলতে নামে একজন লোক আছে, তিনিও তার নাম অনেকেই এরকম শব্দটাই বলে, যদিও বাংলাদেশে সে একটা ওষুধ কারখানা করে ক্যান্সারের মানে ক্যাপসুল তৈরি করতে গিয়ে ওর মধ্যে আটা দিয়ে ময়দা দিয়ে ক্যাপসুল বানায়, সেইটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কি বলে কিছু কর্মকর্তার সঙ্গে জোর সদস্য করে কোটি কোটি টাকা এগুলো বিক্রি করছে। বিক্রি করার পরে যখন ওইটা পরীক্ষা করছে দেখছে ওর মধ্যে শুধুই আটা, ওর মধ্যে কোনো ঔষধপত্র নেই। এইটা যখন ধরা খাইছে, ধরা খাওয়ার পর যখন গোয়েন্দা সংস্থার লোকজন তার তদন্ত করতেছে, এখন দ্রুত মানে গোপনে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ফ্রান্সে বসে মানে এক একজনের বিরুদ্ধে নানান ধরনের, যারা একটু জনপ্রিয় ব্যক্তি, যাদের নামটাম একটু ব্যাপকভাবে আলোচিত হয়, সেই সব লোকদের বিরুদ্ধে নতুন নতুন কাহিনী তৈরি করে তাদেরকে কিভাবে হেয় করা যায়, হেনস্থা করা যায়, সেই কাজগুলো করতেছে ওই রাজাকার। তাই সেও একটা ফিচার বানাইছে, হিন্দুদের মধ্যেও রাজাকার আছে বলে ওই তালিকা বের করে করে দেখাচ্ছে। কিন্তু সেই তালিকাতে কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য না, সেই বিষয়গুলো তো শেষ পর্যন্ত ওইটা তালিকাই বাতিল করে দিচ্ছে সরকার। তো যাই হোক, আমরা ওই বিষয়গুলো আলোচনা করবো না, আলোচনার যে বিষয়গুলো আনছিলাম সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। প্রথমত যে বিষয়টা হচ্ছে আপনার এই যে 1947 সালে যখন ভারত ভাগ হয়, আমরা যখন পাকিস্তানের অংশের মধ্যে ছিলাম, আমরা তো ভারত বাঁচানোর জন্য রাজাকার আল বদর আল শামস হই নাই। যেটা ভদ্রলোক উনি বলেছেন খুব আক্ষেপ করে, সাদাত হোসেন খান, উনি একজন সিনিয়র মানে সাংবাদিক। তো সিনিয়র সাংবাদিক যেহেতু ওনার অনেক পড়াশোনা আছে, অনেক জ্ঞান আছে, তো উনি মানে সাংবাদিকরা তো প্রচুর জ্ঞান রাখে, ইতিহাস জ্ঞান রাখে, ঐতিহ্য জ্ঞান রাখে। তো উনি কেন হঠাৎ করে আমার উপরে এতটা অসন্তুষ্ট হলেন, মানে এই রাজাকারের কথাটা বলাতে উনি ওনার গায়ে বাঁধলো কেন? তো স্বাভাবিকভাবে ইতিহাস যখন উনি এইটা লিখলো, লেখার পরে আর এক সাংবাদিক যখন আমাকে দিল এই বিষয়টা, আমি একটা বেশ তথ্য প্রমাণ সহ একেবারে প্রায় বড় এক পাতার মতো অনেক লেখা সুন্দর করে গুছিয়ে 1-1.5 ঘন্টা ব্যয় করে আমি একটা লিখে যখন দিলাম, উনি করলেন কি 5 মিনিটের মধ্যে ওইটা ডিলিট করে দিলেন। দুর্ভাগ্যবশত ওইটা কপি করে রাখেনি, কপি করে রাখলে আমি ওই দিতে পারতাম। তো যাই হোক, ওইটা ডিলিট যখন করে দিলেন, আমি ভাবলাম যে ভদ্রলোকে তো সেই সৎ সাহস নাই যে একটা মানুষ যখন একটা বক্তব্য দেয়, সেই বক্তব্যের পাল্টা যখন উত্তর দেয়, সেই উত্তরটা গ্রহণ করার মতো ধৈর্য, মানসিকতা, সৎ সাহসিকতা সেটা ওনার মধ্যে নাই। অতএব লাইভে এসেই এই ব্যাখ্যাগুলো আমার করা দরকার। তাহলে আমি প্রথমত যে জিনিসটা বলি, যদি এই যে ভারত যখন ভাগ হয়েছে,
আমরা ভারতটাকে অখণ্ড রাখার জন্য, উনি যেটা বলেছেন ভারতকে অখণ্ড রাখার জন্য আমরা এই কাজগুলো করতাম, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কি সেটা করেছে? ইতিহাস কি বলে? আমি আপনার একটা ইতিহাস আপনার দেখাই, সেটা হচ্ছে নোয়াখালীর বিষয়ে। দেখেন ওই সময় নোয়াখালীর যে যুগান্তর, মানে তো কলকাতা থেকে যে পত্রিকাটা বেরোতো যুগান্তর, কি বলা আছে? নোয়াখালীতে 5 সহস্রাধিক নিহত ও অর্ধলক্ষাধিক লোক বিপন্ন, চাঁদপুর শহরের দিকে উন্মত্ত আক্রমণকারী দল। তারপরে কংগ্রেস নেতৃবৃন্দের বিমানযোগ্য পদ্ধতি এলাকায় পরিদর্শনের ব্যবস্থা। কয় তারিখে? 18/10/1946 তারিখে যুগান্তর পত্রিকার নিউজ। তার মানে হচ্ছে শুধু নোয়াখালীতে 5,000-এর বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে, অর্ধলক্ষাধিক মানুষ ঘর ছাড়া, আহত, মানে বিপন্ন। তার মানে মানে ভারতকে অখণ্ড রাখার মানে দূরে থাক, নিজেদের জীবন বাঁচে নাই, নিজেদের সম্পদ বাঁচে নাই, নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হয় নাই, এবং হাজার হাজার হিন্দু মেয়েদেরকে ধর্ষণের শিকার হয়েছে সেই সময়কার পত্রপত্রিকার মধ্যে। তো উনি সাংবাদিক, উনি এটা জানে না? ওনার তো এগুলো অবশ্যই জানার কথা এবং ভালো মতো জানার কথা। সেই জানা কথাটা উনি কিভাবে এইভাবে গোপন করে, মানে হিন্দুদেরকে এত মনে করে কেন যে আমরা হিন্দুরা হলো কোনো মানে লেখাপড়া জানি না, নির্বোধ, এই কথাগুলো ওনার কাছে মনে হয় কেন? ওনার একসময় আমি একটু একটা থেকে একটা আপনাদের একটা রিপোর্ট থেকে আমি পড়ে শোনাই। ওই সময় যখন ঘটনা, সেই ঘটনার পরে একটা কমিশন ছিল, সেই কমিশনের একটা রিপোর্ট আপনাদের আমি মাঝের থেকে 2-1 লাইন পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে সেই সময় নোয়াখালীর ঘটনাটা কি ঘটেছিল। সেই সময় বলা হচ্ছে যে হিন্দুদের উপরে এই গণহত্যা শুরু হয়েছিল 1946 সালের 10ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পূজার দিন, এবং প্রায় 4 সপ্তাহ ধরে অব্যাহত ছিল। তাতে প্রায় কমপক্ষে 50,000 হিন্দু হত্যা হয়েছে বলে অনুমান করা হয়। শুধুমাত্র একদিনের যে ঘটনা, সেখানে 5,000-এর উপরে হত্যাকাণ্ডের ঘটনা বলছে। টোটাল যে ঘটনা, সেই ঘটনার মধ্যে ধরে নেওয়া হয় যে 50,000-এর উপরে হিন্দু হত্যাকাণ্ডের শিকার। এছাড়া অনেক হিন্দু নারী ধর্ষণের শিকার। তারপরে বলছে যে হাজার হাজার হিন্দু নারী এবং পুরুষদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। প্রায় 5 থেকে 7,500 বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা এবং অন্যান্য জায়গায় অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় দেওয়া হয়। তাছাড়া প্রায় 50,000 হিন্দু আক্রান্ত এলাকায় মানবতর জীবনযাপন করতে থাকে। কিছু এলাকায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলাফেরা করতে হতো। জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিতদের কাছ থেকে জোর করে লিখিত রাখা হয়েছিল যে যেখানে লেখা ছিল যে তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে, তাদেরকে একটি নির্দিষ্ট বাড়িতে বা ঘরে আবদ্ধ করে রাখা হতো। যখন কোনো আনুষ্ঠানিক পরিদর্শক দল পরিদর্শনে আসতো, তখন তাদেরকে ওই নির্দিষ্ট বাড়িতে যাবার অনুমতি দেয়া হতো। হিন্দুদেরকে ওই সময় মুসলিম লীগকে চাঁদা দিতে হতো, যাকে বলা হয় জিজিয়া। একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল। মুসলিম শাসন আমলে হিন্দুরা নিজেদের নিরাপত্তার জন্য তৎকালীন শাসকদের জিজিয়া নামক বাড়তি কর প্রদান করত। তো এই হলো বিষয়টা। তো এই যে এটা তো নোয়াখালীর একটু সংক্ষিপ্ত, আজকে বেশি আমরা এই করবো না, আমরা সংক্ষিপ্ত নোয়াখালীর একটা কথা বললাম। আপনার ওই সময় গ্রেট ক্যালকাটা কিলিং এর নাম আপনারা শুনেছেন। গ্রেট ক্যালকাটা কিলিং এর কথাটা আপনার এখানেও একটা রিপোর্ট ওই সময়কার বের হয়েছিল। আমরা সেই রিপোর্টটা আর ওইখান থেকে দেখালাম না, আমি জাস্ট রিপোর্টের কয়েকটা চুম্বক অংশ আমরা পড়ে শোনাই যে সেই সময় কি ঘটেছিল ওই সময় ব্যাপারটা। তো সেইখানে বলা হচ্ছে যে সংক্ষেপে, আমরা বেশি মানে বলতে চাই না, সেখানে একেবারেই সংক্ষেপে আমরা যে জিনিসটা বলি, সংক্ষেপে হলো 16ই আগস্ট। এটা হচ্ছে 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগ বাংলা জুড়ে হরতালের মানে বন্ধের ডাক দেয়। সোহরাওয়ার্দী সরকার সরকারি ছুটির দিন ঘোষণা করে। মুসলিম লীগের এই যৌথ কর্মসূচিতে কংগ্রেস কিছুটা হইচই করে বটে, কিন্তু আইনসভায় 4 দেয়ালের মধ্যেই সেটা হয়নি। এরপরে সেইখানে যেটা বলতেছে যে সেই সময় হলো 14/8/1946 তারিখে অমৃত বাজার পত্রিকায় বেরিয়েছিল যে কমিউনিস্ট পার্টির এই মানে এই সমস্ত ঘটনাগুলো। কলকাতার মেয়র হচ্ছে তখন ওসমান খান এবং তার সহযোগী শরীফ খান সক্রিয়ভাবে ডাইরেক্ট অ্যাকশন ডে এর হিন্দু হত্যাকে পরিচালনা করে। উল্লেখ করেছি স্বরাষ্ট্র দপ্তর ছিলেন মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর হাতে। এই অ্যাকশনে পুলিশ প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করে নাই। সেজন্য রাজ্যের 24টি পুলিশ হেডকোয়ার্টারের সবকটি থেকে হিন্দু পুলিশ অফিসার সরিয়ে 22টিতে মুসলিম অফিসার নিয়োগ এবং 2টিতে অ্যাংলো ইন্ডিয়ান পুলিশ অফিসার নিয়োগ করে সোহরাওয়ার্দী। শুধু তাই নয়, 16ই আগস্ট সকাল থেকে সোহরাওয়ার্দী এবং মেয়র ওসমান খান বসেছিল লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে। সেখান থেকেই তারা নজর রাখছিল মুসলমানদের কোন এলাকায় কত হিন্দু মারতে পারলো, মুসলমানরা কোন এলাকায় কত হিন্দু মারতে পারলো। এমনকি একটি থানা আক্রান্ত হওয়া সত্ত্বেও সোহরাওয়ার্দী ওই থানায় লালবাজার থেকে কোনো পুলিশ ফোর্স পাঠায়নি। এখন তাইলে আপনার এইটা তো আমি নেটের থেকে বাড়ি করলাম,
আপনার ওই সময়কার ঘটনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী থেকে আমি একটু পড়িয়ে শোনাই, জিনিসটা তাহলে সুবিধা হবে। আপনার সুবিধা হবে এই কারণেই মনে হবে যে ওই সব পত্র পত্রিকায় অনেকেই অনেক কথা লেখেন। আপনাদের একটা জিনিস দেখে, এটা হচ্ছে সোহরাওয়ার্দী সাহেবের আত্মজীবনী। দেখেন, এটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী। আচ্ছা, এটা হলো সিরাজউদ্দিন আহমেদের লেখা। আচ্ছা, সিরাজউদ্দিন আহমেদ হলো উনি সংকলন করেছেন। তাহলে উনি নিজে কি বলেছেন সেইখানে সোহরাওয়ার্দীর ভূমিকার কথা লিখেছেন, আপনাদের দেখাই। দেখেন, এটা হচ্ছে আপনার হলো পৃষ্ঠা নাম্বার হলো কত, এটা হলো পৃষ্ঠা নাম্বার হলো, আপনি দেখেন এখানে 93, এইখান থেকে একটু পড়ে শোনাই। দেখেন, বলছেন যে এই কথা শুনে যুবকের দল চলে যায়। কলকাতা শহরের 22টি থানায় তিনি মুসলমান দারোগা নিয়োগ করেন এবং এছাড়া কলকাতায় একজন ডেপুটি পুলিশ কমিশনার, একজন সহকারী পুলিশ কমিশনার নিয়োগ করেন। হিন্দি এবং গোর্খা পুলিশ সরিয়ে পাঞ্জাব থেকে 1200 পাঞ্জাবি পুলিশ কলকাতার বিভিন্ন থানায় নিয়োগ করেন। এ কাজ করতে গিয়ে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হয়, তাকে সাম্প্রদায়িক বলে নিন্দা করা হয়। তার মানে দেখেন, দাঙ্গা বাঁধানোর আগেই তিনি কি করলেন, ওখানকার যত হিন্দু মানে পুলিশ অফিসার তাদেরকে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে ওইখানে মানে প্রথমে মুসলিম দারোগাদের নিয়োগ করলেন। 3 দিন পূর্বে 5859টি মৃতদেহ রাস্তা থেকে সরানো হয়েছে। এ কথা শুনে গভর্নর এবং স্বরাষ্ট্র সচিব অসন্তুষ্ট হন। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমি এখন কি করিব? তিনি উপদেশ দিলেন, লিখিয়া দাও যে আমি যাহা শুনিয়াছি তাহা ঠিক, আমার মনের ভাব নয়। আর ওইখানে দেখেন, ওইখানে প্রথম যেখানে লেখা আছে বলছে যে মৃতদেহগুলি সরাইয়া কোনো মতে পথ করিয়া অগ্রসর হইলাম। ক্রমে মৃতদেহের সংখ্যা এত বেশি হইল যে আমাদের পক্ষে সরানো সম্ভব হলো না। এই মৃতদেহ উপর দিয়েই গাড়ি চালাইয়া গেলাম। আমি রাস্তার মৃতদেহর সংখ্যা যথাসাধ্য গুনিলাম। তার মানে সে শুধুমাত্র এক জায়গা থেকে 5859টি লাশ গণনা করছে, আর বাকিটা গণনা করতে পারেনি। এই হলো হিন্দুদের দুরবস্থা। হিন্দুরা রাজাকার হবে, সেখানে হিন্দুদের ধন সম্পদ লুটপাট, দাঙ্গা হাঙ্গামা এবং তাদের মেয়েদেরকে ধর্ষণ, তাদের বাড়িঘর লুটপাট, তারপরে এইগুলো করেছে। আপনারা মানে অনেকেই খুব আনন্দ বোধ করেন, সেই আনন্দের মানে ইতিহাস কিন্তু আমাদের কোনো আনন্দ বলে না। 1947 সালে আমাদের যে ঘটনা ঘটেছে, 1971 সালের ঘটনাও সবার জানা। আপনার যদি আরেকটা বই মানে খুব ইসের দিকে পড়েন, আপনার মানে প্রত্যেকের জানা উচিত। দেখেন, বইটার নাম হচ্ছে আপনার কলকাতা হত্যা এবং নোয়াখালী গণহত্যা। এটি আপনার অত্যন্ত ঐতিহাসিক বই। এই বইগুলো আপনারা যদি দেখেন, আর সবচাইতে যদি এক জায়গা থেকে এই বোর্ড থেকে একজন ইংরেজ ভদ্রলোকের লেখা। তারা ওই সময়, যেহেতু তারা ইংরেজ, সেই সময় তারা মানে ভারত ছেড়ে চলে যাচ্ছে, যাওয়ার পথে মানে কি দেখে গেল তারা, সেই জিনিসগুলো তারা একটু আপনাকে দেখাই। এই বোর্ড থেকে আপনার এই বই মানে এটা হচ্ছে আপনার ল্যারি কলিন্স এবং ওই যে ডেপিয়ার, ওই বোর্ড থেকে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। পড়ে শোনার পর আপনি দেখবেন যে এইখান থেকে দেখেন, আমরা শুনছি যে এইভাবে অষ্টাঙ্গে দুর্গতির ভার, ওখান থেকে আমরা পড়ে শোনাই আর কি আপনাদেরকে। দেখেন, আপনাদের দেখাচ্ছে, সেখান থেকে আমি একটু পড়ে শোনাই। এইটা করে আজকে মূলত আমরা শেষ করবো থেকে। এটা হচ্ছে আপনার যেটা বললাম যে ফ্রিডম অ্যাট মিডনাইট। একজন ইংরেজরা যারা চলে যাচ্ছে, যাওয়ার পথে কি দেখে গেল, সে বলছে যে এখানে আমি একটু সংক্ষেপে করি যাতে বেশি না হয়। সেখানে বলতে যাচ্ছে যে কামরার মধ্যে অপেক্ষারত মানে একটা ট্রেনের কথা বলতেছে। সেখানে বলছে যেমন স্কুল মাস্টার নেহাল ভ্রুনবি কিংবা তার বউ ছেলে মেয়ের কাছে এই যাত্রাটা মোটেই নিরাপদ হয়নি। বেচারা নেহাল এই ছোট্ট পাকিস্তান শহরে 20 বছর মাস্টারি করেছেন নেহাল, কত ছাত্র তৈরি করেছেন তিনি, তবে এই শহরে তার ঠাঁই হলো না। পাক্কা 6 ঘন্টা ধরে প্ল্যাটফর্মের উপরে বসে থাকার পর কোনো রকমের ট্রেনের মধ্যে একটু জায়গা পেয়েছিলেন তারা, কিন্তু বাঁশি বাজিয়ে যখন শুধু ইঞ্জিনটা চলে গেল, তখন কেমন যেন আতঙ্ক ছড়িয়ে পড়লো তাদের মনে। কামরার মধ্যে অপেক্ষারত মানুষগুলোর চোখে তখন ভয়ের ছায়া ছড়িয়ে পড়েছে। তবে বেশিক্ষণ তাদের অপেক্ষা করতে হলো না। ইঞ্জিনটা চোখের আড়ালে চলে যেতেই মূর্তমান বিভীষিকার মতো আল্লাহ আকবর বলতে বলতে একদল ভয়ঙ্কর চেহারার মানুষ ঝাঁপিয়ে পড়লো ট্রেনের গায়ে। লোকগুলোর হাতে চকচকে দা, সরকি, বল্লম, লাঠি। তারা বেছে বেছে হিন্দুদের ধরে প্ল্যাটফর্মের উপর ছুঁড়ে ফেলতে লাগলো।
সেখানে তৎক্ষণাৎ সাক্ষাৎ জমের মতন আর একদল পাষণ্ড তাদের হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন হিন্দু পালাবার চেষ্টা করলো, কিন্তু সবুজ কুর্তা মুসলমানরা ওদের ধাওয়া করে ধরে ফেললো, তারপর নিষ্ঠুরভাবে হত্যা করে স্টেশনের সামনে পাত কুয়ার মধ্যে ফেলতে লাগলো। নেহাল আর তার বউ ছেলেমেয়েরা যখন কামরার মধ্যে ভয়ে আড়ষ্ট হয়ে বসে আছে, হঠাৎ কয়েকজন দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে কামরার মধ্যে এলোপাথারি গুলি ছুটতে লাগলো। গুলি লাগলো নেহাল এবং তার ছেলের গায়ে। ছেলেটা কোঁকিয়ে উঠলো জল বলে, কিন্তু কোথায় জল? নেহালের বউ তখন দিশেহারার মতো সাহায্যের মানুষ খুঁজে বেড়াচ্ছে, কেউ এগিয়ে এলো না। ছেলেটা ধীরে ধীরে কেমন যেন নেতিয়ে পড়লো, আর কাঁদলো না। নেহালও যেন নির্বাক হয়ে গেছেন, ঝরঝর করে রক্ত গড়াচ্ছে তার মাথা থেকে। হঠাৎ তার শরীর ঝাঁকিয়ে উঠলো, লাথি মারার মতো পা দুটে ছুড়লেন তিনি, তারপরে স্থির হয়ে গেল তার শরীরটা। নেহালের স্ত্রী বার দুই ঝাঁকালেন স্বামীর শরীর, কিন্তু প্রাণহীন শরীরটা আর সাড়া দিল না। নেহালের স্ত্রীর চোখের সামনেই ঘটে গেল দুটো মৃত্যু। মেয়েরা তখন তার শাড়ির খুঁটি ধরে চেপে ধরেছে। সেই অবস্থায় গুন্ডাগুলো কামরা থেকে তাদেরকে টেনে প্ল্যাটফর্মের উপর নামালো। বড় মেয়ের মাথায় লোহার ডান্ডা মারলো একজন। কাটা কলা গাছের মতন মেয়েটা মাটিতে পড়ে গেল। এবার শুধু মা বলে সে হাতটা বাড়িয়েছিল, তারপরে স্থির হয়ে গেল। অমানুষগুলো ইতিমধ্যে নেহাল এবং তার ছেলের মরা শরীর দুটো ট্রেন থেকে নামিয়েছে। কয়েকজন লোক মরা দুটো টানতে টানতে কুয়োর মধ্যে ফেলে দিল। চোখের সামনে এই বিভৎস দেখে নেহালের বউ তখন যেন উন্মাদ হয়ে গেছে, পাগলিনের মতো ছুটাছুটি করতে লাগলো। সে দুটি সন্তান তখনও বেঁচে আছে, তারাও যেন মায়ের এই দাপাদাপি দেখে স্তব্ধ হয়ে গেছে আতঙ্কে। কি হলো ওদের মায়ের? সত্যি সত্যি তাই, নেহালের বউ তখন আর মানুষ নেই, অনুভূতিহীন এক জড়বস্তু হয়ে গেছে সে। সেদিন 2000 যাত্রীর মধ্যে কয়েকশো যাত্রী কোনো মতো রক্ষা পায়। শেষমেশ তাদের নিয়েই ট্রেনটা পাঞ্জাবের আর এক মূল্যকের দিকে যাত্রা করে। এই হলো একটা বর্ণনা। মানে এইরকম বর্ণনার পর বর্ণনা যেটা লিখছে, সেখানে বলছে যে এক জায়গায় লিখছে যে মানে এসের দিকে লাস্টে বলে দিছে যে এইখানে একটা বলছে যে এক সপ্তাহের মধ্যে কম সময়ে অন্তত 10,000 হিন্দুকে কতল হলো পাহাড়ি উপজাতিদের হাতে। হায় ভবিতব্য, কে জানতো এক বিশেষ শিখ সেনার হাতে। এই সমস্ত ঘটনা মানে একটার পর একটা এই বইগুলো। এখন আপনারা যদি এই বইটা পড়েন, আপনি দেখবেন যে ওই দিনের ঘটনা, যে 47 সালে দেশ ভাগের মানে মানে ইতিহাস, মানে হিন্দুরা কতটা হতভাগা। সমস্ত সম্পদ আমাদের হাতছাড়া। সমস্ত এখনো বাংলাদেশের প্রান্তে প্রান্তে হিন্দুদের বিশাল বিশাল বাড়িগুলো পড়ে আছে। এই ঢাকার পাশে শেখরনগর, এই যে আপনি যাবেন হচ্ছে এখানে পানাম নগর, নারায়ণগঞ্জের পাশে যাই দেখেন হিন্দুদের বাড়িগুলো ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু হিন্দু নাই। এরকম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। অথচ এই সমস্ত জ্ঞানী লোকগুলোও যদি হিন্দুদের সঙ্গে এই সমস্ত ঠাট্টা মস্করা করে, হিন্দুদেরকে নিয়ে এই ধরনের উপহাস করে যে মানে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়েছে বিদায় রাজাকার মুসলিমরা হয়েছে, যদি ভারত থেকে হইতো তাহলে হিন্দুরা রাজাকার হইতো। মানে এত এই ধরনের জ্ঞান পাপি চিন্তা ভাবনা কেন আসে মাথার মধ্যে? আমি খালি সেই চিন্তা করি, যেখানে আমাদের জীবন নিয়ে খেলা, রক্ত নিয়ে খেলা। সেই 47 সালে যে ঘটনা ঘটেছে, 71 সালে সেই ঘটনাগুলো ঘটেছে, এখনো সেই একই ঘটনা ঘটতেছে। আবার যদি শুধু 1947 সালে তা না, আপনি যদি সেই আরো দুটো বইয়ের কথা একটু বলি, বেশি আজকে মানে এই করবো না। আপনি দেখেন, আপনার কয়েকটা বই আপনার যদি কারো সুযোগ থাকে পড়বেন। এটা হচ্ছে জিয়াউদ্দিন বারানির তারিখ ই ফিরোজশাহী, কিভাবে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে তার ডিটেল বর্ণনা একজন মুসলিম লেখক সে লিখেছে। আপনারা যদি ফতোয়ায়ে আলমগীরি পড়েন, আলমগীর কিভাবে হিন্দুদের মন্দির ধ্বংস করতে বলেছে, তার এই ফতোয়াগুলো মানে কাফের ধ্বংসের বর্ণনাগুলো তার এসে আছে। আপনার এখানে যদি দেখেন ভারতে মুসলিম বিজয়ের ইতিহাস, মোহাম্মদ কাসিম ফিরিস্তা আপনারা যদি দেখেন, মুসলিম লেখকদের লেখা বই, কিভাবে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করেছে, শত শত নাম, হাজার হাজার না লক্ষাধিক মন্দির ধ্বংস করেছে, প্রতিমা ধ্বংস করেছে, সেই সব বইগুলো তারাই বর্ণনা করেছে। মাসিরি আলমগীরি, মোহাম্মদ শাকিম, যে হিন্দুদের বাঁচতে দেন। হিন্দুরা এই দেশে উড়ে আসে নাই, হিন্দুরা এই দেশে মানে কচুরি বানার মতো ভাষা লোকজন না। আমরা এই দেশের আদি অধিবাসী, এই আমার ধর্ম এই দেশের, আমরা বাইরের থেকে আসে নাই। তো তারপরেও এই যে হিন্দুদের তুচ্ছতা ছিল ভাবা, তামাশ করার মতো ব্যবহার করা, এই ব্যবহার থেকে একটু সরিয়ে দাঁড়ান। সর্বক্ষেত্রে বহু বঞ্চনা করেছেন। সেই যদি আপনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বলেন বাংলায়,
ডাকাতি লুণ্ঠন করেছে। সুলতান মাহমুদ বলেন, কিন্তু মূলত সুলতান টুলতান না, এগুলো ডাকাতি ছিল। মোহাম্মদ ঘড়ি বলেন, এগুলোকে যতই বাদশা বলেন, এগুলো লুটপাট করতে এসছে, ডাকাত। তো তারা আমাদেরকে এই ভারত ভূমিকে লন্ডভন্ড শুধু করে নাই, কি করেছে সেইগুলো কথা মানে আপনার ওইগুলো স্মরণ করতে হবে না, শুধু এমনি কি ঘটনা ঘটেছে তাদের বর্ণনা পড়লেই আপনাদের গা দিয়ে এখন হচ্ছে রক্ত টকবক করে উঠবে। তারপরেও এদেশের হিন্দুরা 1000 বছর আগেও কোনো এই সমস্ত বাজে চিন্তা করে নাই।